বন্ধুরা, আজ আমরা নতুন রিলিজ হওয়া সাবা সিনেমার ব্যাখ্যা করতে যাচ্ছি, যা ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের গল্পের উপর ভিত্তি করে তৈরি। চলুন শুরু করা যাক। সিনেমার গল্প শুরু হয় 1680 সাল থেকে। তবে শুরুতেই আমাদের 1680 সালের আগের কিছু ঘটনা দেখানো হয়, যা ভারতের ইতিহাসের সাথে আমাদের পরিচিত করায়। এতে দেখানো হয়েছে যে 16 শতকের আগে পর্যন্ত ভারতের অধিকাংশ অঞ্চলে ভারতীয় রাজারা শাসন করতেন। তবে 16 শতকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর ভারত আক্রমণ করেন এবং মুঘল শাসনের ভিত্তি স্থাপন করেন। এরপর মুঘল সম্রাটরা দীর্ঘদিন ধরে ভারত শাসন করে আসছিল। মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর সম্রাট ছিলেন অরঙ্গজেব। তিনি ভারতীয়দের ওপর চরম অত্যাচার চালিয়েছিলেন। কিন্তু এই সময়েই ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজের আবির্ভাব ঘটে। তার আসল নাম ছিল শিবাজী ভোসলে এবং তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। যখন তিনি মারাঠা সাম্রাজ্যের রাজা হন, তখন তাকে ছত্রপতি শিবাজী মহারাজ উপাধি দেওয়া হয়। শিবাজী মহারাজের চিন্তাধারা অরঙ্গজেবের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। যেখানে আওরঙ্গজেব সব অঞ্চল দখল করে অত্যাচার চালাতেন, সেখানে শিবাজী মহারাজ স্বরাজ বা আত্মশাসনের ধারণায় বিশ্বাস করতেন, অর্থাৎ এমন এক রাজ্য যেখানে সবাই সমান অধিকার পাবে এবং নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। এই স্বরাজ নীতিকে সামনে রেখে শিবাজী মহারাজ মারাঠা সাম্রাজ্যকে এক বিশাল ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। অরঙ্গজেব বহুবার শিবাজী মহারাজকে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। সাবা সিনেমার গল্প ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রথম দিকে অতীতের কিছু ঘটনা দেখানোর পর সিনেমায় দিল্লির লালকেল্লার দৃশ্য দেখানো হয়, যেখানে বোঝা যায় যে এটি 1680 সাল। এই সময় অরঙ্গজেব লালকিল্লা থেকে পুরো ভারত শাসন করছিলেন। কিন্তু এরপরই তিনি এক গুরুত্বপূর্ণ খবর পান। মারাঠা সাম্রাজ্যের রাজা ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যু হয়ে গিয়েছে। এবং এই খবর যখন আওরঙ্গজেবের দরবারে পৌঁছায়, তখন সমস্ত দরবারের লোকজন এটি শুনে অত্যন্ত খুশি হয়। একই সঙ্গে আওরঙ্গজেবও এতে আনন্দিত হয়ে সবাইকে উৎসবের আয়োজন করতে বলে। কিন্তু এরপরেই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সরাসরি মধ্যপ্রদেশের একটি শহর বুরহানপুর দেখতে পাই। এই বুরহানপুর শহরে আমরা দেখতে পাই যে এখানে মুঘল সাম্রাজ্যের প্রচুর সৈনিক রয়েছে। পাশাপাশি এটিও জানা যায় যে এই শহর আওরঙ্গজেবের অন্যতম প্রিয় স্থান। বুরহানপুরের দুর্গের ভেতরে থাকা সমস্ত সৈনিকরা যখন শিবাজী মহারাজের মৃত্যুর খবর শোনে, তখন তারা অত্যন্ত আনন্দিত হয়। তবে হঠাৎ করেই তারা অনুভব করে যে মারাঠা সাম্রাজ্যের বহু সৈনিক তাদের আক্রমণ করতে আসছে। এটি বুঝতে পেরে মুঘল সৈনিকরা দ্রুত প্রস্তুতি নিতে শুরু করে এবং অস্ত্রসহ দুর্গের বাইরে চলে যায়, যাতে তারা মারাঠা সৈনিকদের মোকাবিলা করতে পারে। কিন্তু যখন মারাঠা সৈনিকরা কাছে আসে, তখন মুঘল সৈনিকরা দেখে যে তাদের সামনে কোনো মারাঠা সৈনিক নেই, বরং শুধুমাত্র ঘোড়াগুলি রয়েছে। আসলে মারাঠা সৈনিকরা কৌশল হিসেবে ঘোড়াগুলিকে সামনে ছেড়ে দিয়েছিল, যাতে মুঘল সৈনিকদের মনোযোগ ঘোড়ার দিকে চলে যায়। এই সময় আমরা দেখতে পাই যে মারাঠা সৈনিকরা পাশের পথ ধরে দুর্গে প্রবেশ করে এবং আকস্মিকভাবে মুঘল সৈনিকদের উপর আক্রমণ চালায়। এরপর উভয় পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ঠিক তখনই মারাঠা সৈনিকদের ভিড়ের মধ্যে ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের প্রবেশ ঘটে। যেমনটা সবাই জানে, এই চরিত্রে অভিনয় করেছেন বিকি কৌশল। আমরা দেখতে পাই যে যদিও সম্ভাজি মহারাজের সঙ্গে খুব কম সৈনিক রয়েছে, তবু তারা সহজেই মুঘল সৈনিকদের পরাজিত করতে শুরু করে। এই সময় মুঘল বাহিনীর প্রধান সরাসরি সম্ভাজির সঙ্গে যুদ্ধে নামে, কিন্তু সে একটি কৌশল প্রয়োগ করে এবং সম্ভাজি মহারাজকে একটি গোপন কক্ষে ফেলে দেয়। যখন সম্ভাজি সেই কক্ষে পড়ে যায়, তখন সে দেখে যে সেখানে একটি বিশাল সিংহ রয়েছে, যা তার উপর আক্রমণ করে। কিন্তু বন্ধুরা, এখানে আমরা সম্ভাজির অসাধারণ বীরত্ব এবং শক্তি দেখতে পাই। মুহূর্তের মধ্যেই সে সেই সিংহের সঙ্গে লড়াই করে এবং তাকে পরাজিত করে। কিন্তু যখন সেই সিংহ হাল ছাড়ে না, তখন সম্ভাজি তার দুই হাতে সিংহের দাঁত ধরে এবং তার অসাধারণ শক্তি দিয়ে মুখ চিরে ফেলে, যার ফলে সিংহটি মারা যায়। এরপর সম্ভাজি সেই গোপন কক্ষ থেকে বেরিয়ে আসে এবং মুঘল বাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করে। অবশেষে সম্ভাজি মুঘল সেনাপতিকে পরাজিত করে, তবে তাকে জীবিত রেখে বলে, যখন আওরঙ্গজেব এখানে আসবে, তখন তাকে বলো যে এই সমস্ত কিছু করেছে শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি। সম্ভাজি আরও বলে যে আওরঙ্গজেব যেন কখনো ভুল না করে মনে না করে যে শিবাজী মহারাজের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছে। এক সিংহ শিবাজী হয়তো চলে গেছে, কিন্তু তার পুত্র ছত্রপতি সম্ভাজি এখনও জীবিত আছে এবং যতদিন সে বেঁচে আছে, আওরঙ্গজেব কখনোই মারাঠা সাম্রাজ্যকে পরাজিত করতে পারবেন। এরপর সম্ভাজি তার পুরো সেনাবাহিনী নিয়ে ফিরে যায়। আওরঙ্গজেব যখন এই ঘটনার কথা শোনে, তখন সে সঙ্গে সঙ্গেই বুরহানপুর আসে এবং দেখে যে তার প্রিয় শহর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি দেখে আওরঙ্গজেব প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে এবং তার সৈন্যদের আদেশ দেয় যে তারা অবিলম্বে মারাঠা সাম্রাজ্যের উপর আক্রমণ করুক, সেটিকে ধ্বংস করুক এবং সম্ভাজি মহারাজকে জীবিত ধরে নিয়ে আসুক। এরপর আমরা দেখি যে আওরঙ্গজেবের সেনাবাহিনী প্রস্তুতি নিতে শুরু করে এবং দ্রুত মারাঠা সাম্রাজ্যের দিকে অগ্রসর হয়। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সরাসরি মারাঠা সাম্রাজ্যে পৌঁছে যাই। মারাঠা সাম্রাজ্যের মধ্যে আমরা মহারাষ্ট্রের অবস্থিত ঐতিহাসিক রায়গড় দুর্গ দেখতে পাই। এই রায়গড় দুর্গ থেকেই সম্ভাজি মহারাজ পুরো মারাঠা সাম্রাজ্যের শাসন পরিচালনা করেন। যখন তিনি তার সৈনিকদের নিয়ে এখানে ফিরে আসেন, তখন আমরা মারাঠা সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচিত হই। প্রথমেই আমরা সম্ভাজির স্ত্রী যশুবাইয়ের সঙ্গে পরিচিত হই, যার চরিত্রে অভিনয় করেছেন রসিকা মন্দানা। এরপর আমরা সম্ভাজি মহারাজের সৎমাতা সয়রাবাইয়ের সঙ্গে দেখা করি। তার সঙ্গে তার এক বছর বয়সী পুত্র রাজারামও থাকে, যে সম্ভাজির সৎ ভাই। এছাড়া আমরা মারাঠা সাম্রাজ্যের সেনাপতি সরসেনাপতি এর সঙ্গেও পরিচিত হই, যার ভূমিকায় রয়েছেন আশুতোষ রানা।
পাশাপাশি আমরা সম্ভাজির বন্ধু ও কবি কলসের সঙ্গে দেখা করি, যার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বিনীত কুমার সিং। এখন আমরা দেখতে পাই যে ছত্রপতি শিবাজী মহারাজের মৃত্যুতে মারাঠা সৈনিকরা ও সাধারণ জনগণ দুঃখিত, কিন্তু একই সঙ্গে তারা খুশিও, কারণ শিবাজী মহারাজের যোগ্য উত্তরসূরি হিসেবে সম্ভাজি মহারাজ এখন নতুন রাজা হয়েছেন। তাই পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে মারাঠা সাম্রাজ্যে সম্ভাজি মহারাজের রাজ্যাভিষেক অত্যন্ত জাঁকজমকের সঙ্গে সম্পন্ন হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে মারাঠা সাম্রাজ্যের নতুন রাজা ঘোষণা করা হয়। এই মুহূর্ত থেকে সম্ভাজি মহারাজকে ছত্রপতি সম্ভাজি মহারাজ বলা হয়। এটি দেখে মারাঠা সাম্রাজ্যের জনগণ অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু তার সৎমা সয়রাবাই মোটেও খুশি হন না, কারণ তিনি চেয়েছিলেন যে তার পুত্র রাজারাম রাজা হোক। তাই সয়রাবাই একটি ষড়যন্ত্র করে যে যেভাবেই হোক তাকে সম্ভাজি মহারাজকে হত্যা করতে হবে, যাতে তার পুত্র মারাঠা সাম্রাজ্যের রাজা হতে পারে। এর জন্য মারাঠা সাম্রাজ্যের 5 জন প্রধানমন্ত্রী সয়রাবাইয়ের সঙ্গে হাত মেলায় এবং এক গভীর চক্রান্ত রচনা করে। তারা সবাই মিলে সম্ভাজি মহারাজকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা সম্ভাজি মহারাজের স্ত্রীর 2 ভাইয়ের সঙ্গে পরিচিত হই, যারা বাস্তবে সম্ভাজির শ্যালক। তারা সম্ভাজির সঙ্গে দেখা করে এবং বলে যে তারা শিবাজী মহারাজ এবং সম্ভাজি মহারাজের স্বাধীনতা ও রাজনীতির আদর্শে আনন্দিত, কিন্তু বাস্তবে তারা তাদের নিজ নিজ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে চায়, যাতে তারা তাদের এলাকা নিজেদের মতো চালাতে পারে। কিন্তু বন্ধুদের, আমরা দেখি যে ছত্রপতি সম্ভাজি মহারাজ এটি করতে স্পষ্টভাবে অস্বীকার করেন। এর কারণ হল, যদি সম্ভাজি তাদের নিজেদের ইচ্ছামতো এলাকা পরিচালনা করার অনুমতি দেন, তবে অন্যরাও একই দাবি করবে। আর যদি এমনটা হয়, তাহলে স্বরাজ্য অর্থাৎ জনগণের শাসন কখনোই বাস্তবে রূপ নেবে না। এই কারণেই স্বরাজ্যের সুরক্ষার জন্য সম্ভাজি এটি করতে অস্বীকার করে। কিন্তু বন্ধুদের, আমরা এটাও দেখি যে সম্ভাজির এই সিদ্ধান্তের কারণে তার 2 জামাই বোনের স্বামী খুবই রেগে যান এবং মনে মনে তার প্রতি বিদ্বেষ পোষণ করতে শুরু করেন। ঠিক এই সময়ে আমরা অন্যদিকে সম্রাট আওরঙ্গজেবের পরিস্থিতি দেখি, যেখানে জানা যায় যে তার বহু সন্তানের মধ্যে একজন ছেলে ছিল, যার নাম আকবর। এই আকবর তার পিতা আওরঙ্গজেবকে ধোঁকা দিয়ে সিংহাসন দখল করতে চেয়েছিল। তার এই পরিকল্পনার অধীনে সে তার পিতাকে হত্যা করে মুঘল সাম্রাজ্যের নতুন সম্রাট হতে চেয়েছিল। কিন্তু আওরঙ্গজেব যখন এটি জানতে পারেন, তখন আকবরের জীবন সংকটের মুখে পড়ে। সেই কারণে আকবর সেখান থেকে পালিয়ে যায় এবং তার কিছু সৈন্য নিয়ে মারাঠা সাম্রাজ্যে আশ্রয় নিতে আসে। মারাঠা সাম্রাজ্যে আসার পর আকবর সরাসরি সম্ভাজির সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। যখন সে সম্ভাজির সঙ্গে দেখা করে, তখন কথোপকথনের সময় সে বলে যে সে জানে সম্ভাজির সবচেয়ে বড় শত্রু আওরঙ্গজেব। আকবর নিজেও তার পিতা আওরঙ্গজেবকে হত্যা করতে চায়, তাই তার প্রস্তাব হলো তারা দুজনে মিলে আওরঙ্গজেবকে শেষ করে দিই। কিন্তু বন্ধুদের, আমরা দেখি যে সম্ভাজি এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি আকবরকে স্পষ্টভাবে জানান যে মারাঠারা কখনোই মুঘলদের সঙ্গে হাত মেলায় না, কারণ কোনো মুঘলই বিশ্বাসযোগ্য নয়। এই কথা বলে সম্ভাজি সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই আকবর সম্ভাজিকে একটি চিঠি দেখায় এবং তাকে পড়তে দেয়। যখন সম্ভাজি সেই চিঠিটি পড়েন, তখন তিনি জানতে পারেন যে এটি তার সৎমা সোয়ারাবাই আকবরকে পাঠিয়েছিলেন। সেই চিঠিতে সোয়ারাবাই লিখেছিলেন যে আকবর যেন সম্ভাজিকে হত্যা করতে সাহায্য করে। যদি আকবর সম্ভাজিকে মেরে ফেলে, তাহলে পরিবর্তে সোয়ারাবাই তার ছেলে রাজারামকে মারাঠা সাম্রাজ্যের নতুন রাজা বানাবে। একই সঙ্গে যখন তার ছেলে রাজা হয়ে যাবে, তখন আকবরকে মুঘল সাম্রাজ্যের যতটুকু অংশ দরকার তা আনন্দের সঙ্গে দিয়ে দেওয়া হবে। এই চিঠি পড়ে সম্ভাজির খুব বড় ধাক্কা লাগে। তবে যেহেতু আকবর তাকে একটি কঠিন সত্য জানিয়েছিল, তাই সম্ভাজি তার সঙ্গে যোগদান করেন না, কিন্তু তাকে একটি প্রতিশ্রুতি দেন। সম্ভাজি আকবরকে বলেন যে তিনি জানেন আওরঙ্গজেব অর্থাৎ তার বাবা তাকে হত্যা করতে চায়, এবং যদি আকবর আওরঙ্গজেবের হাতে পড়ে, তাহলে সে নিশ্চিতভাবেই তাকে হত্যা করবে। কিন্তু সম্ভাজি আকবরকে প্রতিশ্রুতি দেন যে যতক্ষণ সে মারাঠা সাম্রাজ্যের ভূমিকা অবস্থান করছে, ততক্ষণ আওরঙ্গজেব তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং যদি আওরঙ্গজেব বা তার সেনাবাহিনীর কেউ আকবরকে হত্যা করতে আসে, তবে সম্ভাজি নিজেই আকবরের সুরক্ষা করবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পর সম্ভাজি দ্রুত রায়গড়ে নিজের প্রাসাদে ফিরে আসে এবং তারপর সেই 5 জন ব্যক্তিকে খুঁজে বের করে, যারা তাকে হত্যার ষড়যন্ত্রের সোহেরাবাইয়ের সঙ্গে ছিল। সম্ভাজি তাদের ধরে এনে হাতির পায়ের নিচে পিষে হত্যা করিয়ে দেয়, কারণ তারা নিজেদের রাজাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, যা ছিল এক গুরুতর অপরাধ। কিন্তু যখন সোহেরাবাইয়ের প্রসঙ্গ আসে, তখন সম্ভাজি কঠোর সিদ্ধান্ত নিতে পারে না, কারণ তিনি তার সৎমা ছিলেন এবং সম্ভাজি তাকে গভীরভাবে ভালোবাসতেন। এই কারণে তিনি তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেননি। তবে এক রাতে যখন সোহেরাবাই নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন সম্ভাজি চুপিসারে তার কাছে যান, তার চরণ স্পর্শ করেন এবং প্রার্থনা করেন যাতে তার মা জীবনে যা চান তা যেন পূর্ণ হয় এবং ঈশ্বর যেন তার সমস্ত ইচ্ছা বাস্তবায়ন করে। এরপর আমরা দেখি আওরঙ্গজেব বিশাল সেনাবাহিনী পাঠিয়ে মারাঠা সাম্রাজ্যে আক্রমণ চালায়। তার সেনাবাহিনী দ্রুত মারাঠা রাজ্যের সীমানায় প্রবেশ করে। মোগল সৈন্যরা গ্রামগুলিকে ধ্বংস করতে থাকে এবং নিরপরাধ মানুষদের হত্যা করতে থাকে। তারা পুরুষ, নারী, বৃদ্ধ এবং এমনকি শিশুদেরও নির্মমভাবে হত্যা করে। তারা ঘরবাড়ি লুট করে এবং আগুন ধরিয়ে দেয়। যখন সম্ভাজি এই খবর পান, তখন তিনি অবিলম্বে মুঘল সেনাবাহিনীকে প্রতিহত করার এবং তাদের পরাজিত করার পরিকল্পনা করেন। কিন্তু তিনি উপলব্ধি করেন যে মুঘলদের বিশাল বাহিনী রয়েছে, যার সংখ্যা লক্ষাধিক, অথচ মারাঠা সৈন্য মাত্র 25,000। তবুও মারাঠা যোদ্ধারা যুদ্ধের জন্য প্রস্তুত হন। কিন্তু সম্ভাজি সরাসরি সম্মুখ যুদ্ধ করতে রাজি হন না, কারণ তিনি জানতেন মুখোমুখি যুদ্ধে হয়তো তারা জয়ী হতে পারেন, কিন্তু এতে মারাঠা বাহিনীরও অনেক ক্ষতি হবে। এই কারণে সম্ভাজি গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করেন। গেরিলা যুদ্ধ হল এমন একটি কৌশল যেখানে শত্রুর উপর হঠাৎ আক্রমণ চালানো হয় এবং দ্রুত তাদের ধ্বংস করা হয়। ভারতে গেরিলা যুদ্ধের সূচনা করেছিলেন শিবাজী মহারাজ।
তাই মারাঠা সৈন্যরা এই যুদ্ধ কৌশলে অত্যন্ত দক্ষ ছিল। এই কৌশল গ্রহণ করে মারাঠারা মুঘলদের একের পর এক পরাস্ত করতে থাকে। তারা জঙ্গলে লুকিয়ে থেকে আকস্মিক হামলা চালায়, পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আঘাত করে এবং ধীরে ধীরে মুঘল বাহিনীকে দুর্বল করে দেয়। এটি দেখে আওরঙ্গজেব আরও সৈন্য পাঠান, কিন্তু মারাঠারা তাদেরও পরাস্ত করে। এইভাবে এই সংঘর্ষ 8 বছর ধরে চলতে থাকে। 8 বছর ধরে ধারাবাহিক পরাজয়ের ফলে আওরঙ্গজেবের সেনাবাহিনী অর্ধেক হয়ে যায় এবং তার রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ে, কারণ তিনি এই যুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করেছিলেন। এর মধ্যে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সম্ভাজির 2 শ্যালক আওরঙ্গজেবের সঙ্গে দেখা করতে যান। তারা আওরঙ্গজেবকে বলেন যে তারাও সম্ভাজিকে হত্যা করতে চায় এবং এই কাজে তাকে সাহায্য করবে। বিনিময়ে তারা চায় যে যুদ্ধের পর আওরঙ্গজেব তাদের মারাঠা সাম্রাজ্যের কিছু অঞ্চল শাসন করতে দেবে এবং ভবিষ্যতে সেই অঞ্চলগুলো কেড়ে নেবে না। আওরঙ্গজেব তাদের প্রস্তাবে সম্মত হয় এবং তাদের সঙ্গে চুক্তি করে। এদিকে মারাঠা সেনারা একের পর এক যুদ্ধ জিতে মুঘল বাহিনীকে দুর্বল করে ফেলেছিল। এরপর সম্ভাজি মহারাষ্ট্রের সাঙ্গমেশ্বরে মারাঠা সাম্রাজ্যের সমস্ত সেনাপতিকে একত্রিত করেন। এই বৈঠকের উদ্দেশ্য ছিল সামনের যুদ্ধের কৌশল নির্ধারণ করা এবং মারাঠা বাহিনীকে ঐক্যবদ্ধ করে মুঘলদের বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ চালানো। যদি মারাঠা সেনারা এই কৌশল সফলভাবে বাস্তবায়ন করতে পারত, তবে তারা আওরঙ্গজেবকে পরাজিত করতে পারত এবং পুরো ভারতকে মুঘল শাসন থেকে মুক্ত করতে পারত। এর ফলে অখণ্ড ভারতও গঠিত হতো এবং স্বরাজ্য প্রতিষ্ঠিত হতো। এই লক্ষ্যে সম্ভাজি সাঙ্গমেশ্বরে একটি বৈঠক করেন, যেখানে মোট 225 জন যোদ্ধা উপস্থিত ছিলেন। সম্ভাজি প্রথমে সবাইকে অনুপ্রাণিত করেন এবং তারপর যুদ্ধের কৌশল নির্ধারণ করেন। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন প্রহরায় থাকা সৈন্যরা দেখে যে মুঘল বাহিনীর একটি বিশাল দল তাদের দিকে এগিয়ে আসছে। মুঘল বাহিনী যে পথটি ব্যবহার করেছিল সেটি ছিল একটি গোপন পথ, যার সম্পর্কে শুধুমাত্র মারাঠা সৈন্যদেরই জানা ছিল। এটি দেখে তারা হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে সম্ভাজির 2 শ্যালক বিশ্বাসঘাতকতা করেছে এবং মুঘলদের সঙ্গে যোগ দিয়েছে। তারা দ্রুত সম্ভাজিকে এই সংবাদ জানায় এবং পুরো মারাঠা বাহিনীকে সতর্ক করে। এখন সাঙ্গমেশ্বরে মাত্র 225 জন মারাঠা যোদ্ধা ছিল, আর তাদের বিপরীতে ছিল 5000 মুঘল সৈন্য। মারাঠা সৈন্যরা সম্ভাজিকে অনুরোধ করেন যেন তিনি দ্রুত রায়গড়ে ফিরে যান, কারণ মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি হিসেবে তার বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সম্ভাজি তা প্রত্যাখ্যান করেন এবং বদলে এক অন্য যোদ্ধাকে রায়গড় পাঠান, যাতে সে গিয়ে সবাইকে এই আক্রমণের সংবাদ দিতে পারে। এরপর সম্ভাজি তার যোদ্ধাদের বলেন, হয়তো তোমরা সবাই ভুলে গেছো যে আমি এক সিংহের পুত্র। আমি একজন ছাওয়া, শিবাজী মহারাজের বীর সন্তান, আর ছাওয়া কখনো কুকুরদের ভয় পায় না। এই কথা শুনে মারাঠা সৈন্যদের মনে সাহস ও উত্তেজনা বেড়ে যায় এবং তারা সম্ভাজির সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ওঠে। এরপর হঠাৎ যুদ্ধ শুরু হয়ে যায়। মুঘল সৈন্যরা সাঙ্গমেশ্বরে প্রবেশ করে এবং 2 পক্ষের সেনারা ভয়ানক লড়াইয়ে লিপ্ত হয়। কিন্তু যেহেতু মুঘলদের সংখ্যা 5000 এবং মারাঠারা ছিল মাত্র 225, তাই মারাঠারা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকা এই যুদ্ধে মারাঠা যোদ্ধারা একে একে শহীদ হতে থাকে। শেষ পর্যন্ত কেবল সম্ভাজি ও তার এক ঘনিষ্ঠ বন্ধু জীবিত থাকেন, কিন্তু তারা তখনও বীরত্বের সঙ্গে লড়াই চালিয়ে যান। এখানেও মোগলদের কোনো সৈনিক সম্ভাজিকে ছুতেও পারছিল না, কিন্তু এখানেও সম্ভাজির 2 শ্যালক মোগল সৈন্যদের জানিয়ে দেয় যে সম্ভাজিকে পরাস্ত করতে হলে তার হাত শক্ত করে ধরতে হবে। কথা জানার পর মোগল সৈন্যরা সঙ্গে সঙ্গে অনেকগুলি শৃঙ্খলের ব্যবহার করে এবং শৃঙ্খল ছুঁড়ে সম্ভাজির 2 হাত ও 2 পা শক্ত করে বাঁধে। এরপর যখন সম্ভাজি বাধা পড়ার কারণে কিছুই করতে পারেন না, তখন মোগল সৈন্যরা তলোয়ার দিয়ে তার উপর আক্রমণ শুরু করে এবং তাকে সম্পূর্ণভাবে রক্তাক্ত করে ফেলে। এরপর সম্ভাজি ও তার বন্ধু কবি কলশকে অরঙ্গজেবের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে অরঙ্গজেব প্রথমে কবি কলশকে হত্যা করিয়ে দেয় এবং সম্ভাজিকে তার সামনে বাড়িয়ে রাখে। এরপর সে সম্ভাজিকে আত্মসমর্পণের আদেশ দেয়, কিন্তু সম্ভাজি অরঙ্গজেবের সামনে মাথা নত করেন না। তাই অরঙ্গজেব প্রথমে সম্ভাজির নখ তুলে ফেলার আদেশ দেয়। তারপর সে তার চোখে গরম লোহার রড ঢুকিয়ে তাকে অন্ধ করে দেয়। এরপর তার জিহ্বাও কেটে ফেলা হয়। এইভাবে অরঙ্গজেব সম্ভাজিকে নানারকম অত্যাচার করে, কিন্তু তবুও সম্ভাজি তার সামনে নতি স্বীকার করেন। অনেকদিন ধরে চরম নির্যাতন সহ্য করার পর সম্ভাজি বীরগতি লাভ করেন, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অরঙ্গজেবের সামনে মাথা নত করেন। এরপর মারাঠা সাম্রাজ্যে খবর ছড়িয়ে পড়ে যে অরঙ্গজেব তার সম্পূর্ণ সেনাবাহিনী পাঠিয়ে রায়গড় দুর্গ ঘিরে ফেলেছিল। এই কারণে মারাঠা যোদ্ধারা সম্ভাজি মহারাজকে সাহায্য করতে আসতে পারেননি। কিন্তু যখন তার মৃত্যুর সংবাদ পৌঁছায়, তখন সবাই গভীর শোক প্রকাশ করে। এরপর সম্ভাজির ছোট ভাই রাজারামকে নতুন ছত্রপতি ঘোষণা করা হয়। এই খবর যখন অরঙ্গজেবের কাছে পৌঁছায়, তখন যিনি তাকে এই সংবাদ দেন কে ঔরঙ্গজেব ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর অরঙ্গজেব সম্ভাজি মহারাজের মৃতদেহের কাছে গিয়ে বলে, আমি শিবাজিকে হিংসা করি, কারণ শিবাজির ঘরে তোমার মতো এক বাঘ জন্ম নিয়েছিল। যদি তুমি আমার ছেলে হতে, তাহলে সে আমার জন্য গোটা পৃথিবী জয় করে আন। সিনেমা সাবা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এটাই ছিল সাবা সিনেমার সম্পূর্ণ গল্প। ভিডিও ও সিনেমার কাহিনী কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আপনার যদি অন্য কোনো সুপারিশ থাকে তাও কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী কোনো অসাধারণ ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত